ঘরেও রয়েছে ঘর কন্যা, বাইরেও আমরা অনন্যা, নারীর তুলনা বুঝি নাই রে, ঘরে বাইরে ঘরে বাইরে, ঘরে বাইরে ঘরে বাইরে। নমস্কার, সুখ দ্বীপ্রহর সকলকে হার্দিক স্বাগত আজ ঘরে বাইরে অনুষ্ঠানে। আজ ঘরে বাইরের বিষয় শিরোনাম এমনই চিত্তাকর্ষক যে আমার দুটি পংক্তি বলতে ভীষণ ইচ্ছা করছে। তখন ছিল অন্ধকার, তখন ছিল বেলা, হৃদয়পুরে জটিলতার চলিতেছিল খেলা। সত্যি হৃদয়পুর এমন একটি স্থান যার শাকিন ঠিকানা খুঁজে পাওয়া বড়ই কঠিন, কিন্তু আমরা তারই খবর নেব, খোঁজ নেব। মাঝ বেলায় মেয়ে জীবনে মন কেমন থাকে, হৃদয় কেমন থাকে, সেই মন থেকে হৃদয়, হৃদয় থেকে মনে চলাচল করব আমরা। আমাদের আজকের বিষয় শিরোনাম হৃদ মাঝারে। এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে এসেছেন তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমি তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার একেবারে বাঁদিকে রয়েছেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর ধীমান কাহালি, এবং সেই সঙ্গে তারপরে রয়েছেন বিশিষ্ট মনস্তত্ত্ববিদ ডক্টর ইন্দ্রাণী দত্ত, এবং আমাদের মেয়ে জীবন কেমন করে কাটে তার প্রতিনিধি হয়ে এসছেন নৃত্যশিল্পী শ্রীমতী শৈলী সরকার। তিনজনকেই নমস্কার এবং স্বাগত ঘরে বাইরে অনুষ্ঠানে। তো আমরা বলি যে মেয়ে জীবন এমনই একটা জীবন যেখানে সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। সে কখনো জননী, কখনো জায়া, কখনো প্রেয়সী, কখনো ভগ্নী। সুতরাং তার হৃদয় বা মন বিশেষভাবে সচল, সক্রিয়, সবচেয়ে বেশি বোধহয় অনুভূতিপ্রবণ সেই জন্যই। সেই মন কেমন আছে, হৃদয় কেমন থাকে, তার খোঁজ খবর নেব আজকে আমরা। সেই জন্যই হৃদ মাঝারে। আমি প্রথমেই ডক্টর ইন্দ্রাণী দত্তের কাছে যাচ্ছি। ইন্দ্রাণীদি, যে মাঝ বয়স বলতে আমরা যে বলছি, এটা কোন সময়সীমাটাকে আমরা চিহ্নিত করব যদি বলি? অ্যাকচুয়ালি আমরা ৪৫ বছর বয়সের পরবর্তী সময়টাকে ৬০ বছর পর্যন্ত এটাকে মধ্য বয়স বলি। তারপরে তো বার্ধক্য শুরু হচ্ছে তথাকথিত ভাবে। তো এই মাঝ বয়সে মন আর মনন মহিলাদের কেমন থাকে সাধারণত? রাইট। দেখো, তুমি যেটা দিয়ে শুরু করলে আমি সেখান থেকে শুরু করি যে মেয়েদের ছোটবেলা থেকেই শেখানো হয় একেবারে শৈশব থেকেই যে তাদের জীবনটা অ্যাজ ইফ মানে পরের জন্য নিবেদিত। অর্থাৎ ছোট্টবেলা থেকে যদি ভাই থাকে তাহলে তার জন্য শেয়ার করা, তার জন্য স্যাক্রিফাইস করা, বা শেখানো হয় যে তুমি বড় হলেও তোমাকে অন্য জায়গায় যেতে হবে, অতএব সেই জায়গায় নিজেকে মানিয়ে নিতে হবে, অতএব এগুলো এখন করো না, এটা করলে বড় হলে অ্যাডজাস্ট করতে পারবে না। এটা করতে করতে কোথায় যেন পরের জন্য করতে হবে এটাই তার মধ্যে ঢুকে যায়। এবার মধ্য বয়সে এসে আমরা যে বয়সটা নিয়ে আজকে আলোচনা করছি সেখানে এসে আজকালকার বেশিরভাগ মহিলাই কর্মরতা। তো ন্যাচারালি তাদের ঘরে বাইরে উভয় দায়িত্ব পালন করতে হয়। সুতরাং বাইরে ঘরে দায়িত্ব পালন করতে গিয়ে যাদের সন্তান আছে তাদের সন্তানের কেয়ারটাও নিতে হয়, প্লাস বাবা মা, বয়স্ক বাবা মা থাকলে তাদের কেয়ার নিতে হয়। ফলত দেখা যায় নিজের প্রতি দায়িত্ব পালন বা নিজের দিকে কেয়ার করাটা খুব নেগলেক্টেড হয়, মানে একটা অবহেলা হয়। বলতে পারো এর পেছনে হয়তো কখনো কখনো কোনো অভিমানও কাজ করে যে তার খোঁজটা কেউ নেয় না যে সে খেলো কিনা, অথচ কোথায় যেন একটা অলিখিত দায়িত্ব তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বাড়ির সকলের, পারলে আরো এক্সটেন্ডেড ফ্যামিলির সকলেরও খোঁজ খবর তাকে রাখতে হবে। তো ন্যাচারালি একটা নিজস্ব অভিমান থেকেই বলো বা সময়ের অভাবে বলো, নিজের কেয়ারটা অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই অনেক মহিলা নেন না। তাহলে ধরে নেব কি যে এই সময় মন কোথাও একটু অবহেলিত, কোথাও একটু পিছনে ফিরে তাকানোর একটা প্রবণতা তৈরি হয়। রাইট। এবং সেই জন্যই এই বয়সে অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলোর একটা ভীষণ প্রভাব মানে প্রকট হয়ে ওঠে। তার আগে থেকেই সেটার শুরু হয়ে যায়, কিন্তু এই সময়টা খুব প্রকট হয় যে কোথায় যেন একটা বেশ ফ্ল্যাশব্যাকে দেখা যে ছোটবেলাটা আমি কি কি করেছি এবং ওই সময়টা কত ভালো ছিল, বন্ধু বান্ধব ছিল। এই বয়সটাতে এসে এটাও একটা কম হয় যেহেতু দায়িত্ববোধের পাহাড়। ন্যাচারালি বন্ধুদের সঙ্গে সময় কাটানো বা নিজের ভালো লাগার বিষয়টাতে সময় কাটানো সেটা প্রায় হয় না বললেই চলে। তো ন্যাচারালি ফাঁকা একটা মানে সবকিছুর মধ্যে কোথাও যেন একটা ভয়েড, কোথাও যেন একটা খারাপ লাগা, কোথাও একটা শূন্যতা কাজ করে। তো ডক্টরবাবুর কাছে আসবো আমি। তো এই যে উনি মনস্তত্ত্ববিদ হিসেবে বললেন যে এই সময় একটা শূন্যতা তৈরি হয়, একটা খারাপ লাগা তৈরি হয়, ডাক্তারবাবু হৃদয় কেমন থাকে? মন আর হৃদয় এই দুটোকে যদি পাশাপাশি রাখি। দেখুন, মহিলাদের হৃদয় সাধারণভাবে কিন্তু ভালো থাকে। আমরা তো ডাক্তারবাবু, আমরা মনের খোঁজ রাখি অবশ্যই, বাট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই মাঝ বয়সেও মহিলাদের কিন্তু এই হৃদরোগ, যতই ডিপ্রেশন, যতই শূন্যতা বা যতই মানসিক কিছু অশান্তি বা যাই থাকুক না কেন, তারা
ফিজিওলজিক্যালি ইমিউন টু হার্ট ডিজিজ, অর্থাৎ তাদের যে ন্যাচারাল হরমোনস আছে ইস্ট্রোজেন, সেটা তাদেরকে প্রোটেক্ট করে। কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে আগে আমরা ধরুন 10-15 বছর আগেও আমরা কার্ডিওলজিস্টরা ডিপ্রেশনকে অত বেশি গুরুত্ব দিতাম না, কিন্তু আমরা ইনক্রিজিংলি দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ফর করোনারি আর্টারি ডিজিজ অর হার্টের অসুখ বা হার্ট অ্যাটাকের জন্য। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে কথাটা উনি বললেন ডক্টর ইন্দ্রাণী, যে আমাদের ভারতীয় ঐতিহ্য এমনই যে মহিলারা তাদের নিজেদের জন্য কিছু সময় দেন না। ধরুন আমরা কার্ডিওলজিস্টরা বলি যে সকালে উঠে কিছুটা হাঁটাহাঁটি করবেন বা শারীরিক কসরত করবেন, যাতে আর কি ধরুন কিছুটা এক্সারসাইজ হয়, সেটা এরোবিক এক্সারসাইজ হোক, আসন হোক, হাঁটা হোক, সাইক্লিং হোক, জগিং হোক, ব্যাডমিন্টন খেলা হোক, যা হোক একটা কিছু শারীরিক পরিশ্রম করবেন। কিন্তু আমাদের দেশে মহিলারা মানে এটা ভারতীয় কৃষ্টি ঐতিহ্য ধারাবাহিক যে তারা স্বামী, পুত্র, বাবা, মা সবার জন্য সবকিছু করেন, কিন্তু নিজেকে বঞ্চিত করেন। এবং এটা আমাদের বাড়িতেও দেখি, আমার স্ত্রীর ক্ষেত্রেও তাকে যতই বলি, তো ব্যাপার হচ্ছে যে তারা নিজেদের জন্য সময় দিতে চান না। তা এইটা একটা বড় ব্যাপার যে না, তাদেরকেও মানে সংসারের জন্য তাদের নিজেদের জন্য কিছুটা সময় দিতে হবে। আমরা আসবো সে কথায়, হ্যাঁ আমরা সে কথায় আসবো। তো দিদি, তুমি যে আজকে আমাদের সকলের প্রতিনিধি যারা মাঝ বয়সী রয়েছে তার হিসেবে এসেছো, এবং তুমি একজন নৃত্যশিল্পী বটে, তুমি এই দুজনের কথা থেকে রেশ ধরে তোমার কি অভিমত বলবে? সাধারণ মানুষের চোখে তুমি কি দেখো যে সাধারণত মেয়েরা কি করে? সাধারণত মেয়েরা যেটা আমি মানে পারিপার্শ্বিক যেটা দেখছি, আমার পরিচিত মানে আমার বয়সী, আমার এজ গ্রুপের যে বন্ধু বান্ধব মেয়েদের মধ্যে প্রথম দিকে একটা ছিল, মানে আজ থেকে বিগত 10-15 বছর আগে একটা অন্যরকম ছিল, যে এই বয়সে যে শূন্যতাটা তৈরি হয় সেটাকে মহিলারা নেগেটিভ ভাবে নিতেন। যে মানে আমার একটা বিরাট যুদ্ধ শেষ হলো, আমার একটা দৌড়নো, মানে একটা বিরাট লম্বা দৌড়ের পরে সে আমি দাঁড়ালাম, এবার একটু জিরোবো, কিন্তু যেন মনে হয় আর কিছু করার নেই। কিন্তু এখন আমি যেটা দেখছি, আমি যেহেতু একটা জিনিসে যুক্ত, ঠিক আছে, কিন্তু যারা যুক্ত নয় তাদেরকে আমি দেখছি, মানে পুরোপুরি যারা হাউসওয়াইফ বা হোম মেকার যাকে বলে, তারাও দেখছি যে এই সময়টাকে কিন্তু আর নেগেটিভ ভাবে নিচ্ছেন না, তারা সেটাকে পজিটিভ ভাবে ওটাকে ঘুরিয়ে দিয়েছেন জিনিসটাকে। এবং যেন একটা অপেক্ষা যে কবে তুই বড় হবি, কবে তুই চাকরিতে ঢুকবি, আমি একটু ফাঁকা সময় পাবো, এই যে পজিটিভ অ্যাটিটিউড, এটা কিন্তু খুব ভালো। নিশ্চয়ই আমরা আসবো, কারণ সত্যি কথা বলতে গিয়ে সদর্থক আর নয়ার্থক এই দুই মিলেই কিন্তু জীবন এগিয়ে চলে তার মতো করে। তবে আমরা প্রথম ধাপে একটু সমস্যাগুলো নিয়ে কথা বলে নিয়ে উত্তরণের পথে যাব। সূত্রটা তুমি ধরিয়ে দিয়েছো আমাদের আজকে। তো ইন্দ্রাণীদির কাছে আসি। ইন্দ্রাণীদি, এই যে শূন্যতার কথা বলছিলেন আপনি, এই যে একটা মানসিক চাপের কথা বলছিলেন, এটা সাধারণত কেন তৈরি হয়, যদি তার ডিটেইলিংটা একটু আমরা দেখি। একটা আসপেক্ট, অনেকগুলো আসপেক্ট আছে, তার মধ্যে একটা আসপেক্ট এটা বলতে পারো যে জীবনের শুরুর দিকে একটা করতে হবে, অ্যাচিভ করতে হবে নিজের ক্যারিয়ার, তারপর বিয়ে হওয়ার পর সংসারে অ্যাডজাস্ট করতে হবে, ইনিশিয়াল পিরিয়ডটা সেটেল করতে একটু সময় চলে যায়, তারপর সন্তানাদি, যেটা উনি বলছিলেন যে বড় হয়ে যাওয়ার পর ছোটবেলায় যেরকম ভাবে কেয়ারটা দরকার হয়, একটু বড় হয়ে গেলে ছেলেমেয়েরা তাদের নিজেদের কেয়ারটা নিজেরা নিতে পারে, বা হয়তো চায়ও না মা বাবা অতটা মনিটরিং করুক। তো ন্যাচারালি মায়েদের অনেকটা সময় তখন ফাঁকা হয়ে যায়। যারা পিওরলি হাউসওয়াইফ বা হোম মেকার বা অন্য কোনো কাজে নিযুক্ত নন, অনেক হোম মেকার কিন্তু বাড়িতে বসেও অনেক কাজ করেন, মানে বাড়ির দেখাশোনা ছাড়াও, সেটা যারা করেন তাদের জন্য অলরেডি একটা অকুপেশন আছে বা অলরেডি একটা এনগেজমেন্ট আছে। কিন্তু এই যে কোনো কিছু করার নেই, সেটাতে একটা ভীষণ একটা ভয়েড, মানে এই ফাঁকা সময়টায় তখন কি পেয়েছি কি পাইনি এই হিসাব কষতে বসেন। ওই যে যেটা আমরা দুজনেই বললাম, ডক্টর বললেন, আমিও বললাম, যে আমাদের নিজেদের জন্য করার যে প্রবণতা, সেটা না ছোটবেলা থেকেই তৈরি হয় না। মানে এটা বলতে পারো একটা সোশ্যাল কন্ডিশনিং। নিজের জন্য ভাবাটা কোথাও কোথাও আমি রেখেছি মহিলাদের মধ্যে একটা অপরাধ বোধ জাগে যে আমি নিজের জন্য করব। এবং তুমি বললে বিশ্বাস করবে কিনা জানি না, যে আমাদের কাছে যারা চিকিৎসায় আসেন, আমরা আজকাল অনেক সাইকোসোম্যাটিক প্রবলেম দেখতে পাই। সাইকোসোম্যাটিক প্রবলেম বলতে যাদের মানসিক কারণে অনেক শারীরিক প্রবলেম তৈরি হচ্ছে, সেটা অনেক পরে গিয়ে তারা আমাদের কাছে এসে পৌঁছায়। আগে সমস্ত স্ট্রিমের ডক্টরদের দেখিয়ে তারপরে আইডেন্টিফাই করা যায় যে ফিজিক্যাল অরিজিন নয়, সাইকোলজিক্যাল অরিজিনের জন্য প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রেও দেখা যায় মহিলাদের চিকিৎসা কিন্তু নেগলেক্টেড। বাড়ির সকলে যদি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার হয়, তাহলে খরচটা সমস্ত খাতে ব্যবহার করার পর যদি টাকা থাকে বেঁচে, তাহলে মহিলা চিকিৎসা হবে। মানে এই জায়গাগুলো দেখলে বোঝা যায় যে সমাজের যে স্ট্রাকচারটা, তাতে কিন্তু মহিলারা যে নিজেরা চান না কেয়ার নিতে, তা কিন্তু নয়।
কোথায় যেন তাদের মধ্যে একটা ইনগ্রেন্ড হয়ে গেছে যে নিজেদের জন্য ভাবাটা উচিত না, আগে সবার জন্য করে নিয়ে যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমি নিজের জন্য ভাববো। এটা দেখতে সেটা পাই, সত্যিই সময়েই দেখতে বলো, পাই আমরা। অর্থই বলো, আর যে কোনো প্রকারেই বলো। তো এই শূন্যতা বোধটা কিন্তু তৈরি হয়। আরেকটা জিনিস যেটা আমি বলবো, যে ছোটবেলা থেকে মা বাবা যখন ছেলে মেয়েকে তৈরি করেন, পরের জন্য ভাবাটা যেন কোথাও একটা আবার মেইনলি ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে, ছেলেরা যেন ভাবতে উচিত না ভাবাটা আর কি। তো ন্যাচারালি ছেলে মেয়েরাও অনেক সময় বড় হয়ে যাওয়ার পর মা আমাদের জন্য কি করেছেন এই বয়সটাতে, যে একটু মার সঙ্গেও কিছুটা সময় কাটাই, সেই জায়গাগুলো কিন্তু হয় না। হাজবেন্ডও তো কাজে ব্যস্ত, যারা কর্মরতা মহিলা তাদের ক্ষেত্রে আরো সাংঘাতিক, সারাদিন বাইরে থেকে ঘুরে আমরা এসে আসবো সেই প্রসঙ্গে। আমরা আপাতত শূন্যতার যে চাপটা দেখলাম, সেখান থেকে ডাক্তারবাবুর কাছে যাব, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হবে। আপনারা সঙ্গে থাকুন, আমাদেরকে ফোন করুন। তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি ঘরে বাইরেতে। অনুষ্ঠান ঘরে বাইরে, শিরোনাম হৃদ মাঝারে। আমি ডাক্তারবাবুর কাছে যাব, যে এই যে শূন্যতার কথা বললেন, এই যে চাপের কথা বললেন, তো এটা হৃদয়কে কিভাবে প্রভাবিত করে ডাক্তারবাবু? দেখুন, এটা হৃদরোগের সৃষ্টি করতে পারে, বাট যে কথা বললাম যে মহিলারা রজনিবৃত্তির আগে অর্থাৎ মেনোপজের আগে দে আর ন্যাচারালি প্রোটেক্টেড বাই দেয়ার হরমোনস। তবে তা সত্ত্বেও আমরা আজকাল দেখছি, যেরকম আমি একটু আগেই ঘরে বাইরের প্র্যাকটিক্যাল এডিশন আমার হাসপাতালে করে এলাম, এক 55 বছর বয়সের একজন মারোয়ারি ভদ্রমহিলা প্রচন্ড বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন, অ্যান্ড শি হ্যাড এ ম্যাসিভ হার্ট অ্যাটাক। তো একটা আর্টারি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আর্টারি এলএডি, সেটা একদম গোড়াতে আটকে গেছে 100%। তা আমি ওটা তাড়াতাড়ি খুলে দিয়ে এখানে দৌড়তে দৌড়তে এলাম। তা এটা হচ্ছে যে আমরা দেখছি যে গত 15 বছরে, আগে আমরা মহিলাদের মধ্যে এই বয়সে, যেটা উনি ডিফাইন করলেন যে বিটুইন 45 অ্যান্ড 60 মধ্য বয়সে, মহিলারা কিন্তু লার্জলি ইমিউন থাকতেন ফ্রম হার্ট ডিজিজ, কিন্তু এখন সেটা থাকছেন না। তার কারণ তাদের ঘরে বাইরে চাপ রয়েছে। মানে ঘরের চাপটা আমাদের দেশের যে সোশ্যাল স্ট্রাকচার, তাতে মহিলারাই বেশি সামলান পুরুষদের চাইতে। অ্যান্ড সেকেন্ডলি, তাদের বাইরের এই অনুষ্ঠানের মতো বলছি যে বাইরের চাপও তাদের মধ্যে কিন্তু প্রচন্ড থাকে, মানে সেখানে পুরুষদের মতোই তাদেরকে সমান চাপে থাকতে হয়। ফলে এই যে দুটো প্রেশার, সেটা মানসিক চাপের সৃষ্টি করছে। এবং আজকাল আমরা অনেক ইয়াং মহিলা, ধরুন 30 বছর বা 25 বছর বয়স, তাদের হাই ব্লাড প্রেশার রয়েছে, আমরা বলি হাইপার টেনশন আছে। প্রেশার দেখুন, ডাক্তারবাবু আমার বুকে একটা চাপ হচ্ছে, সন্ধে হলেই দেখি মাথাটা ধরে আছে, কেমন গাটা ম্যাচ ম্যাচ করছে, আগে যেরকম এনার্জি পেতাম সেরকম পাচ্ছি না। প্রেশার দেখলেন 150, 100 বা 160, 105। অর্থাৎ তাদের অনেকের হয়তো দেখবেন পিপি সুগারটা বেড়ে গেছে, ডায়াবেটিস হয়তো হয়নি কিন্তু প্রি ডায়াবেটিক লেভেলে রয়েছে। তা এই যে মানসিক চাপ, এবং আমরা সবচেয়ে বড় কথা যে সোশ্যালি আমরা ভারতীয়রা যেখানেই থাকি না কেন, আমরা হৃদরোগের বেশি মানে আমাদের ঝোঁক রয়েছে যে আমাদের বেশি হৃদরোগ হবে, সে আমরা যেখানেই থাকি না কেন, কানাডায় থাকি, লন্ডনে থাকি বা কলকাতায় থাকি। ফলে উই আর পার্ট অফ দ্যাট জেনেটিক, বা বলুন বা যাই বলুন না কেন, আমরা জেনেটিক্যালি একটুখানি বেশি ভালনারেবল ফর করোনারি আর্টারি ডিজিজ। তার সঙ্গে এই মধ্য বয়সের শূন্যতা, মানসিক চাপ এবং ঘরে বাইরের চাপ, এই সামলাতে গিয়ে এগুলো সবই কিন্তু স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার। আজকে যদি ভালো লাইফস্টাইল রাখা যায়, তাহলে দেখা যাবে যে ডায়াবেটিসের আশঙ্কা কম। সেই মহিলা যদি সকালে 8 ঘন্টা হেঁটে নেন জোরে, এই কথাটায় আমরা পরবর্তী ক্ষেত্রে আসবো। এর মাঝখানে আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা ফোনটা নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি বম্বে থেকে বলছি, রজশ্রী। হ্যাঁ, বলুন। আপনার ঠিক কথাটা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছেন শুনতে? হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। আচ্ছা, বলুন। আমি 42 ইয়ার্স এজ থেকে আচ্ছা। যোগা করতে এখানে বম্বেতে শেখাতে শুরু করি বাড়িতে। আচ্ছা। লাস্ট 18 ইয়ার্স আই এম ডুইং যোগা। ওকে। আচ্ছা। তো কেউ অ্যাকচুয়ালি জানতো না। তো এখন 42 ইয়ার্স এর পর আমি লাস্ট 3-4 ইয়ার্স আই এম টিচিং। তো এই বয়সী মহিলারাই সব আসছেন। দে আর ভেরি ডিপ্রেসড অ্যাকচুয়ালি। আসার পর ওরা এত হ্যাপি যে আমার কাছ থেকে ওরা শিখে, মানে কন্টিনিউ, কেউ তো 3 বছর কন্টিনিউ করেই যাচ্ছে আমার কাছে। তো ডিপ্রেশন আর কিছু নেই। সব থেকে আমার মনে ভালো মেডিসিন হচ্ছে যোগা, এক্সারসাইজ। ওকে। আর এই থ্রু যোগা আপনি সবকিছু ফিরে পেতে পারেন। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি ফোন করেছেন আমাদেরকে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে ফোন করেছেন। ঠিকই কথা যে ডাক্তারবাবু একটু পরে লাইফস্টাইলের কথা বলছিলেন, আমরা সেখানেই আসবো যে কি উপায়ে আমরা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে পারি। তার মাঝখানে আরেকটা ফোন চলে এসছে, আমরা ফোনটা নিয়ে নেব। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি সল্টলেক থেকে দেবজানী বসু বলছি। জয়িতা। হ্যাঁ, আমি সল্টলেক থেকে দেবজানী বসু বলছি। হ্যাঁ, বলুন দেবজানী। তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা।
আর আজকে বিষয়টার নাম রেখেছো রিজমা ঝাড়ে। হ্যাঁ সেখান থেকে যেটা বলতে ইচ্ছে করছে, ছোটবেলায় যখন পুতুল খেলার দিনগুলো ছিল সেটা সবচেয়ে আনন্দের ছিল, কিন্তু টেনশনটা বাড়তে লাগলো তখনই যখন আমার পিতৃ বিয়োগ হলো, সংসারের দায়িত্বটা আমার কাঁধে চলে এলো এবং সেখান থেকে আমাকে পুরো বাড়ির দায়িত্বটা নিতে হচ্ছে, করতে হচ্ছে, যেহেতু আমি বাড়ির বড়। কিন্তু যখনই আর একজন সংসারে কেউ চলে আসে তখন যেন মনে হচ্ছে আমি সত্যি বোধহয় সেখানে অবহেলিত বা লাঞ্ছিত। যে যেটা একটু আগে কথা হচ্ছিল সেটা আমার ভীষণ টেনশনের কারণে একটা মধ্যে কোথায় যেন আমার একটা হাহাকার, কোথায় যেন মনে হয় আমার একটা শূন্যতা, এবং তখনই আমার প্রেশারটা বেড়ে যায় বা আমার টেনশনটা হয়। তখনই আমার মনে হয় রবীন্দ্রনাথের কথাতেই যে হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, বেদনবাসী উঠলো বেজে বাতাসে বাতাসে। এই বেদনবাসীটা কেন বাজছে ভাই? আমরা মেয়েরা না না, আপনি শুনতে থাকুন, বেদনবাসী আর বাজবে না, কারণ আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ, কেউ না শুধালেও আমরা আছি ঘরে বাইরে নেই। সেই জন্যই দুপুরবেলা চলে আসি আমাদের মেয়েদের এই নানাবিধ কথা নিয়ে। আপনারা আমাদের সাথে শেয়ার করুন শুধুমাত্র, আর দুঃখ পাবেন না প্লিজ। আমি সেজন্য শৈলীদির কাছে আসবো। তোমার এই হাসি মুখটা দেখে আর তোমার কর্ম জগৎ দেখে আমার যেটা মনে হয়, তোমার ছেলেও এখন বাইরে থাকে, সে তার নিজের জগৎ নিয়ে ব্যস্ত, সেও একটা সময় বড় হচ্ছিল, তখন তুমি কিভাবে সেটাকে ব্যালেন্স করলে? তোমার যে একাকিত্ব কোথাও গিয়ে এসেছিল? না, একাকিত্বটা আমার ঠিক আসেনি, কারণ এত কাজের প্রেশার আর সব সময় মনে হচ্ছিল দিনটা যদি 30 ঘন্টার হয় আরো প্রচুর কাজ করতে পারবো। একাকিত্বটা ঠিক আসেনি, প্রচন্ড একটা স্ট্রেস পিরিয়ড গেছিল। সেটা যায়, কারণ ঘরের কাজ, বাইরের কাজ, তারপরে হচ্ছে ছেলের পড়াশোনা দেখা, খুঁটিনাটি রাত জেগে তার প্রজেক্ট তৈরি করা, তাকে সঙ্গ দেওয়া, আর শুধু তো ওইটা করলে হবে না, মানে আর আমরা মেয়েরা সবসময় চাই কি মানে অল স্কোয়ার হব, সব দিকটা ঠিকঠাক যাতে থাকে। মানে এইটা করতে গিয়ে ওইটা যদি ফেলিওর হই, হ্যাঁ, সেটা আমরা নিজেরাই মেনে নিতে পারি না। হ্যাঁ, কেউ অ্যাকিউজ করার আগে আমরা নিজেরাই সেই গিল্ট ফিলিংটা থাকে যে আজকে আমি একে দেখতে গিয়ে ওটা হলো না, আজ আমি নিজের ক্লাসে এত বিজি হয়ে পড়লাম যে বাড়ি ফিরে এসে ওর হোমওয়ার্কটা চেক করতে পারলাম না। তো একটা স্ট্রেস পিরিয়ড বিরাট গিয়েছিল, সেটাকে তো ব্যালেন্স করতে হয়েছে। ব্যালেন্স করতে হয়েছে ইন দ্য সেন্স, মানে আমি নিজে যেটা করেছি, দেখলাম আমাকে একটু প্রায়োরিটিটা ঠিক করে নিতে হবে, যে যেদিন আমার ছেলের পরীক্ষা সেদিন ওটাই আমার প্রায়োরিটি। হ্যাঁ, সেদিন হয়তো বিরাট একটা কিছু রান্নার আয়োজন, ঘরদোর নোংরা থাক অসুবিধে নেই, কি হয়তো দুটো ক্লাস আমি কামাই করলাম, যেদিন আমার শো সেদিন সেটাই প্রায়োরিটি। তো এইটাকে যদি একটু ঠিকঠাক করে নেওয়া যায়, খুব কঠিন একটা পরিস্থিতি আসে। আর তারপরে আরেকটা জিনিস, যখন আমরা বাইরে কাজ করতে যাই, যেমন আমার যেটা কাজ, আমার শো বা ক্লাসেস, যখনই আমাদের একটা সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আমাদের ওই যে হোম মেকার বলেছি না, হোমটা আমাদের পিছু ছাড়ে না। মানে সব সময় একটা মানে এদিকেও কাজ করছি, ওইটাও চলতে থাকছে, ঠিক মতন এলো তো, ঠিক মতন খেলো তো, ওই জানলাটা লাগিয়েছি তো, ছাদে কাপড়গুলো মেলা সেগুলো ভিজে যাবে, মানে কনস্ট্যান্ট এই কাজ ওই কাজ একসঙ্গে সমস্ত চলতে থাকছে একটা। তো সেইটা মানে জীবনের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে, এটার তো কোনো ফর্মুলা নেই। হ্যাঁ, সেটাকে নিজেই নিজেকে শিক্ষিত করেছি, নিজেই নিজেকে বকেছি, নিজেই নিজেকে শাসন করেছি, করতে 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 একটা পথ জায়গায় চলে এসেছি। এবং আজকে তুমি হ্যাপি মাদার, তোমার ছেলে আজকে এত সুন্দর করে প্রতিষ্ঠিত হয়েছে। তো ইন্দ্রাণীদি, মনস্তত্ত্ববিদের চোখে আপনি কি বলবেন এই যে চাপটাকে সামলানোটা, শৈলীদি যেটা বললো? হ্যাঁ, এটার জন্য ওনাকে অজস্র কি বলবো জানি না, মানে ধন্যবাদই বলা উচিত যে উনি নিজে নিজেকে শিক্ষিত করতে চেয়েছেন এবং পেরেওছেন। হয়তো অনেক মহিলা চাইলেই পারেন। আমার যেটা মনে হয়, আমরা যেটা বলি আর কি, যে এই বয়সী মহিলারা যারা অলরেডি কাজে ব্যস্ত, তাদের আর আলাদা করে হয়তো বিশাল কিছু করা হয় না, কিন্তু একটু নিজের জন্য সময় বার করা, অন্তত দিনে 8 ঘন্টা 45 মিনিটও যদি নিজের ভালো লাগার কাজের জন্য দেওয়া যায়, সেটার যে কোনো কিছু বিশাল কিছু করতে হবে তার কোনো মানে নেই। সেটা নিজের পছন্দের গানও শুনতে পারে, কিছু নিজের পছন্দের কাজ করতে পারে, যে কোনো কিছু যেটা তার মনকে ছুঁয়ে যায়, তার ভালো লাগে। আর আমি আরেকটা যেটা রেকমেন্ড করি, সেটা হচ্ছে যদি একটু মিউজিকের প্রভাবটা বাড়ানো যায়, কারণ আমরা বারে বারে বিভিন্ন স্টাডিতে অনেক কিছু রিসার্চ এতে দেখেছি যে মিউজিকটা স্ট্রেসটা কমাতে অনেকটা হেল্প করে। তো এবার মিউজিক ইন এনি সেন্স, যদি আমি গান না গাই, তো এই বয়সে তো নতুন করে গান শুরু করা যায় না,
আর না, সেটাও ভোগ- শুরু করা যায়। না, সেটাও যাদের তো কোনোদিনই সম্ভব হয়, একেবারেই হয়নি, সম্ভব নয়। তাদের ওই বেসটা তৈরি করা মুশকিল মুশকিল হয়। প্র্যাকটিক্যালি সম্ভব নয়। কিন্তু যাদের অলরেডি বেস আছে, মাঝখানে ছেড়ে গেছে, তাদের হয়তো আবার শুরু করা যায়। কিন্তু যেটা শুরু করা যায় সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল মিউজিক। ইনস্ট্রুমেন্টাল মিউজিক কিন্তু অ্যাট এনি এজ দে ক্যান স্টার্ট অফ। এবং তাতে কি হয়, তার একটা নিজস্ব ক্রিয়েটিভিটি সব মানুষের মধ্যেই কিছু না কিছু তো থাকে, সেটা বহিঃপ্রকাশে স্ট্রেস লেভেলটা অনেকটা কমতে থাকে। হ্যাঁ, আর নিজের ভালো লাগার কাজের থেকেও নিজেকে কোনো কিছুকে অকুপাই করা যায়, মানে ধরো আমি যদি কিছু শিখি বা আমার কিছু জানা থাকে, সেটাকে নিয়ে যদি কিছু করা যায়। এমনও তো হয় অনেক এনজিও আছে যেখানে আন্ডার প্রিভিলেজ আমরা চাইল্ড। আসবো, এগুলো পর আমাদের প্রশ্নের মধ্যেই রয়েছে। তো ডাক্তারবাবুর কাছে আসছি যে মহিলাদের হৃদরোগ সাধারণত কম হয়, এটা একটা শোনা যায় ডাক্তারবাবু, এটা কি মিথ না এটা বাস্তব? না, আমি একটু আগেই আপনাকে বলেছেন, বললাম হ্যাঁ। যে প্রিমেনোপজাল বা পেরিমেনোপজাল এই যে মহিলারা তাদের হরমোনের জন্য প্রোটেক্টেড থাকেন, কিন্তু আজকাল আমরা দেখছি এই স্ট্রেসের জন্য হোক বা এই লাইফস্টাইলের জন্য হোক, যে মহিলাদের অনেক সময় হাই প্রেশার, ডায়াবেটিস ইত্যাদি হচ্ছে, এবং তাদের হয়তো ওজনও অনেক সময় নিয়ন্ত্রণে থাকে না। হয়তো চাইল্ড বার্থের পরে হয়তো নিজের দিকে তাকানো হয় না, ওজন ভীষণ বেড়ে যাচ্ছে, সেটা ইটসেলফ রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর নট অনলি ফর হার্ট ডিজিজ, কিন্তু ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, এমনকি ক্যান্সার, অনেক রকমের ক্যান্সার হয় যেটা ওজন বাড়ার জন্য হয়। তাছাড়া ডায়াবেটিস তো হয়, একজনের ডায়াবেটিস হয়েছে, তার হয়তো ওজন অনেক বেশি আছে, তিনি যদি শুধু ওজন কমান তাহলেই দেখা যাবে যে তার হয়তো ব্লাড সুগার অনেক নিয়ন্ত্রণে এসছে। তা এইগুলি সবই প্রিকারসার বা রিস্ক ফ্যাক্টর ফর হার্ট ডিজিজ। আচ্ছা, তো আমাদের সেজন্য মনে রাখতে হবে যে শুধু শূন্যতা বা শুধু ডিপ্রেশন এটা ইম্পর্টেন্ট নয়। যে কথাটা এইমাত্র আমাদের একজন যিনি ফোন করছিলেন, তিনি প্রথম যিনি ফোন করছিলেন বললেন যে যোগা ইজ ভেরি গুড, মানে উনি যোগা প্র্যাকটিস করেন বা শেখান ইত্যাদি। যোগা খুব ভালো এবং এটা সত্যি শরীরকে খুব ফিট রাখে এবং অনেক রোগের থেকে ভালো রাখে, কিন্তু আমি তার সঙ্গে আরেকটু অ্যাড করব যে শুধু যোগা ইজ নট সাফিসিয়েন্ট। একটা হাঁটা বা সাইক্লিং বা জগিং, মানে যাতে হার্ট রেটটা, আমরা এরোবিক এক্সারসাইজ বলি, অর্থাৎ হার্ট রেটটা সেই করাকালীন অনেক বেশি বেড়ে যাবে, এবং সেই অবস্থায় যদি আমরা 10-15 মিনিট চলি তাহলে কিন্তু যে উপকারটা পাই সেটা শুধু শরীর সতেজ রাখে তা না, মৃত্যুর আশঙ্কা কমায়, বিভিন্ন রকম ধরুন করোনারি আর্টারি ডিজিজে চান্স কমায়, হার্ট অ্যাটাকের চান্স কমায়, হার্ট অ্যাটাকের কারণে যদি মৃত্যু হয় সেই মৃত্যুর চান্স কমায়, অর্থাৎ সাডেন কার্ডিয়াক ডেথ, নানান রকমের ডেথ, মানে সিম্পল হাঁটা, ভেরি ইজি। সকালে আধ ঘন্টা সবাই হাঁটতে পারেন, সকালে হোক বিকেলে হোক, একটু জোরের ওপর হেঁটে নিলেন, সবচেয়ে ভালো এক্সারসাইজ। এবং তার সঙ্গে কিছু যোগা প্র্যাকটিস করলেন, খুব ভালো, এটা মানসিক শান্তি, কামনেস ইত্যাদি সব দেয়। কাজে এই লাইফস্টাইল যদি ঠিকমতো ধরে রাখা যায় তাহলে আমরা দেখব যে অনেক ডিজিজ আমরা প্রিভেন্ট করতে পারছি। এবং শুধু হার্টের অসুখ না, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, সেরিব্রাল স্ট্রোক, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, আমাদের দেশে এখন আমরা অনেক মহিলা পাচ্ছি যাদের পেরিফেরাল। ঢাকার থেকে আমার কাছে রিসেন্টলি একজন মহিলা এসেছিলেন, তার একদম আর্টারিটা বন্ধ হয়ে গেছে, তার অবশ্য একটা রিস্ক ফ্যাক্টর ছিল, তার লিপিডস একটু গন্ডগোল ছিল। তারপরে অনিয়ন্ত্রিত, মানে ধরুন খাওয়ার দাওয়ার, আজকাল অনেক জাঙ্ক ফুড খাওয়া হয় ইত্যাদি, সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে যাতে লিপিডস না বেড়ে যায়। এবং যে কথাটা বলছিলাম যে মহিলারা তাদের স্বাস্থ্যকে তারা অবহেলা করেন, এবং আমরা হয়তো পুরুষরাও যতটা যত্ন নেওয়া উচিত সবসময় সেটা নেওয়া হয় না, সবাই করেন না, আমি সে কথা বলছি না, কিন্তু যতটা করা উচিত হয়তো সবসময় সেটা দেখা হয় না। এবং এই সমস্যা শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নয়, আমরা পৃথিবীর যে লিটারেচার দেখি, অর্থাৎ বিভিন্ন স্টাডি হয়েছে, আমি সবকিছু এখানে বলতে পারবো না, সেখানে মহিলা এবং পুরুষের মধ্যে যে তুলনা করা হয়েছে, দেখা গেছে পুরুষদের যদি হৃদরোগ হয় তারা বেটার ট্রিটমেন্ট পান, তাদের অ্যাঞ্জিওপ্লাস্টির দরকার তো অ্যাঞ্জিওপ্লাস্টি হচ্ছে, ওষুধ ঠিক মতো খাচ্ছেন, বাইপাস হচ্ছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ধরুন তার অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাসের দরকার হলো, সেটা বিদেশে, হয়তো তার প্রচুর পয়সা আছে, মিলিয়নার ব্যাপারে, কিন্তু তাদের বাড়িতেও হয়তো এই অসুখের যে চিকিৎসা যেটা হওয়া উচিত মহিলাদের ক্ষেত্রে সেটা কম হয়। এবং এটা একটা পৃথিবী ব্যাপী সমস্যা, এটা একটা সামাজিক সমস্যা। আরেকটা কথা আপনি জিজ্ঞেস করছিলেন যে মহিলাদের এই হৃদরোগ হলে তাদের আউটকাম কিন্তু খারাপ হয়, অর্থাৎ পুরুষদের থেকে মহিলাদের আউটকাম খারাপ। তার একটা কারণ যে মহিলাদের যে রক্তবাহী নালী বা ধমনী থাকে তার ডায়ামিটার পুরুষদের চাইতে কম। তার কারণ ওরা হয়তো আউটডোর অ্যাক্টিভিটি আমাদের দেশে স্পেশালি মহিলাদের কম হয়, স্পেশালি যারা ডায়াবেটিক তাদের আর্টারিগুলো খুব সরু হয়, ডিফিউজ ডিজিজ হয়, 1 থেকে 2-3টে আর্টারি পর্যন্ত ইনভলভ হয়, এবং সেই কারণে মহিলাদের অনেক সময় আউটকাম কিন্তু পুরুষদের তুলনায় কম হয়। কিন্তু তার জন্য ঘাবড়ানোর কিছু নেই, মহিলারা যদি ঠিকমতো ওষুধ বিশুদ্ধ খান, তারা যদি সঠিক লাইফস্টাইল
করেন, মানে ফলো করেন, তাহলে দেখা যাবে যে আমরা বেশিরভাগ অসুখকে কিন্তু প্রিভেন্ট করতে প্রতিরোধ পারি। করতে পারি। একটা ট্রায়ালে বলেছেন যে ডাক্তারবাবু, আমরা আসছি, একটা 95% ছোট্ট ক্ষেত্রে ব্রেক নিয়ে আমরা Okay. ফিরবো এই কথায়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটা বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি ঘরে বাইরে অনুষ্ঠানে। হৃদ মাজারে নিয়ে ঘরে বাইরে অনুষ্ঠানে ফিরে এলাম আমি জয়িতা, সঙ্গে রয়েছেন আমার 3 জন বিশিষ্ট অতিথি। আমি ডাক্তারবাবুর কাছে ছিলাম। ডাক্তারবাবু, পরিসংখ্যানটা কত এখন এই যে মহিলাদের হৃদরোগের? পরিসংখ্যান দেখুন, সব দেশেই হার্টের রোগ মহিলাদের কম হয়। মধ্য বয়সে আপনারা যে বয়সের বিষয়টা কথা নিয়ে, বললেন, সেক্ষেত্রে পুরুষদের তুলনায় মহিলাদের অর্ধেক হয়। অর্থাৎ পুরুষের যদি 50 ভাগ হয়, যেমন ধরুন এই বয়সে 50 থেকে 65 বছর বয়সের পরিসংখ্যান আমি দিচ্ছি পৃথিবীব্যাপী, শতকরা 22% ক্ষেত্রে মহিলাদের এই হৃদরোগ হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেটা 33%। আবার 80 বছরের বেশি মহিলাদের ক্ষেত্রে সেটা 33%, আর পুরুষদের ক্ষেত্রে সেটা 50%। অর্থাৎ আপনি যদি অটোপসি হয় বা কোনো কারণে যদি অ্যাঞ্জিওগ্রাফি হয়, তাহলে দেখা যায় যে 80 বছরের বেশি মহিলা যারা আছেন তাদের 100 জনের মধ্যে 33 জনের রোগ রয়েছে, মানে কোনো না কোনো আর্টারি ব্লক রয়েছে। এবং দেখা যায় পরিসংখ্যানে যে মহিলা হৃদরোগীর সংখ্যা কিন্তু 60 বছরের পরে বেশি, তার কারণ মহিলাদের আয়ু বেশি। যে কোনো দেশে আপনি যদি পরিসংখ্যান নেন, মহিলারা বেশি দিন বাঁচেন পুরুষদের তুলনায়। প্রত্যেকের অ্যাভারেজ লাইফ স্প্যান প্রত্যেক দেশে, এবং দেয়ার ইজ এ ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট এই লাইফ স্প্যানে। ধরুন 1900 সালে যদি একজন আমেরিকান লেডির অ্যাভারেজ লাইফ স্প্যান দেখেন, সেটা ছিল 36 বছর, আর 2000 সালে সেটা হয়ে গেল 78 বছর, অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে গেল। আর একজন নোবেল প্রাইজ জয়ী একজন বিজ্ঞানী রবার্টস, উনি প্রেডিক্ট করেছেন যে আগামী 25 বছর বা 30 বছরের মধ্যে মানুষের আয়ু গিয়ে দাঁড়াবে 150 বছর, যদি না থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয় অবশ্য। তো আপনারা হয়তো বলতে পারেন যে 150 বছর বয়সে কোয়ালিটি অফ লাইফ কেমন থাকবে। আপনি দেখুন, যখন 36 বছর বাঁচতেন তখন তারা ভাবতেন যে 78 বছর বয়সে কেমন থাকবে। তা আপনি যদি দেখেন জিমি কার্টার, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট, তার 90 বছর বয়স, হি ইজ এ গ্লোব ট্রটার, সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। কাজে কোয়ালিটি অফ লাইফ যে খুব খারাপ হয়েছে, হ্যাঁ হাঁটুতে একটু ব্যথা, কোমরে একটু ব্যথা, এইসব তো হয়, বাট সেটা নিয়ে কিন্তু সবাই ভালোই চলছেন। আমার একজন পেশেন্ট আছেন, তাকে 97 বছর বয়সে প্লাস্টিক করেছি, তিনি 100 বছর বয়স হয়ে গেল, তার এই সবে হলো, তো তিনি এখনো মানে ঘুরে বেড়ান। প্রত্যেক সপ্তাহে উনি ব্যাঙ্গালোর কি বম্বে বা কোথাও যান, প্রতিদিন 25-30 কিলোমিটার যান। কাজে প্রাণ, সুতরাং ও তো থাকবেই। আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা ফোন নিয়ে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সোমা চৌধুরী বলছি নরেন্দ্রপুর থেকে। হ্যাঁ বলুন সোমা। হ্যাঁ, আমার বয়স 47 প্লাস। নমস্কার, আপনাদের নমস্কার। সবাইকে আমাদের শুভেচ্ছা জানাই। এত সুন্দর লাগছে শুনতে, এবং আমার মনের, যেহেতু আমার মেনটা, আমার বয়স হচ্ছে 47 বছর, তো আমার এই যে প্রবলেমগুলো আপনারা বলছেন বা মনের, সেগুলো আমি রেগুলার ফেস করে থাকি। কিন্তু আমার মনে হয় শরীর তো আমাদের ভালো রাখতেই হবে, কারণ মেয়েদের, আর শরীরকে তো চালাচ্ছে মন। আমার মনে হয় যে বাড়ির লোকদেরও অনেকটাই বুঝতে হবে যে এই মা বলুন বা স্ত্রী বলুন, তার কিছুটা নিজস্ব সময় দরকার। সেটা যেমন ধরুন, আমি খবরের কাগজ যদি কেউ পড়ে, তখন মেয়ে এসে বলবে যদি মা কাগজটা আমি পড়বো, কি ছেলে এসে বলবে বা কাগজটা আমি পড়বো, কি বর এসে বললো যে আমি এবার যাবো পড়তে আর অফিস বেরোবো। তা নয়, সেটা প্রত্যেককেই বুঝতে হবে যে দিস ইজ দ্য সোল টাইম অফ হার মাদার, অফ হিজ অর হার মাদার, কি আমার স্ত্রীর, সেটা এই ব্যাপার। আর কোয়ালিটি টাইম যেটা, সেটাকে ঠিক মতো ভাবে স্পেন্ড করা। আমি গান শুনতে ভালোবাসি, আমি গান শুনবো, কি আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি আঁকবো। কাজে ডিপ্রেশনটাকে এই বয়সে মানে ফিজিওলজিক্যালি আসার চেষ্টা করলেও হরমোনালি সেটাকে আমাদের ওভারকাম করতে হবে, যে আমি করবো না, অন্য কিছু নেগেটিভ চিন্তা করবো না। এন্ড দ্যাট ইজ দ্য মেইন থিং। আমার মনে হয় ডাক্তারবাবু যেটা বললেন যে লাইফস্টাইল ম্যানেজমেন্টটা করা, যে লাইফস্টাইলটাকে আমরা আমাদের মতো ঠিক মতো করে মেনটেন। ঠিক বলেছেন, খুব ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে, আমরা খুব এনার্জাইজড হলাম আপনার ফোনটা পেয়ে, সত্যি খুব ভালো লাগলো। সঙ্গে থাকুন আর আমাদের ফোন করতে থাকুন, কারণ ঘরে বাইরে সত্যি এই জন্যই আপনাদের জন্য রাখা। আরো একটা ফোন রয়েছে, আমরা ফোনটা নিয়ে নেব। হ্যালো। 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি তানিয়া, দিল্লি থেকে বলছি। হ্যাঁ বলুন তানিয়া। আচ্ছা, আমার এই যেরকম 56। আচ্ছা, তো আমার কিছুদিন আগে প্রি ডায়াবেটিক ধরা পড়েছিল। তো এর জন্য কি ট্রেডমিল বা সাইকেল কিছু হেল্প করতে পারে?
হ্যাঁ নিশ্চয়ই, আপনি যদি ইনডোরে করতে চান তো ট্রেডমিল করতে পারেন। তবে আমি সবসময় বাইরে হাঁটাটা বলি বেশি করতে, কারণ বাইরে প্রকৃতির সঙ্গে একটা যোগাযোগ আছে, আপনি গাছ দেখছেন, পাখি দেখছেন, লোক দেখছেন। হ্যাঁ, আর ট্রেডমিলে আরেকটা দিক পজিটিভ যেটা, সেটা হচ্ছে যে ট্রেডমিলে আপনি একটা সার্টেন স্পিড দিলেন, ধরুন 6.5 কিলোমিটার বা 7 কিলোমিটার, আপনি সেই স্পিডে হাঁটলেন। মানে রাস্তায় হাঁটতে গেলে অনেক সময় হয়তো স্পিড কমে গেল, দুটোরই পজিটিভ পয়েন্ট আছে। যেমন রাস্তায় যদি হাঁটেন আপনার সূর্যের আলো লাগবে, যে ভিটামিন D3 কম আছে ব্লাডে, এবং তার জন্য তাদের অনেক সময় অস্টিওপোরোসিস, মানে শুধু যে হার্টের রোগ হচ্ছে বা ডায়াবেটিসের আশঙ্কা বাড়ছে তা নয়, তাদের হাড়ের রোগও হচ্ছে, অর্থাৎ অস্টিওপোরোসিস হচ্ছে এবং হাড় দুর্বল হয়ে যাচ্ছে। সেই জন্য দুটোরই পজিটিভ পয়েন্ট আছে। বাট আপনার যদি সুবিধা হয় যে আপনি ট্রেডমিলে হাঁটতে চান, আমার মনে হয় তাতে কোনো অসুবিধা নেই। রোজ আধ ঘন্টা আপনি ট্রেডমিল করুন, তার সঙ্গে একটু ফিজিক্যাল এক্সারসাইজ, তার সঙ্গে একটু 2-1টা আসন যদি করেন, আমার মনে হয় যে আপনি দীর্ঘদিন সুস্থ সতেজ ভালো থাকবেন। আরেকটা কথা আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে এই এক্সারসাইজ সেটা যে শুধু বডিলি ফিটনেস আনে তা নয়, মানসিক ফিটনেস অনেক বেশি আনে। এবং যে কথা ডক্টর ইন্দ্রাণী এইমাত্র বলছিলেন যে এক্সারসাইজ বা এই যে মানসিক ডিপ্রেশন আসে, যারা দেখা যায় যে যারা এক্সারসাইজ প্রপারলি করেন তাদের কিন্তু ডিপ্রেশন অনেক কম হয়। অর্থাৎ সেটা পুরুষ হোক কি মহিলা হোক, যদি চুস্তি বা শারীরিক যে একটা সক্ষমতা, শারীরিক একটা ভালো থাকার যে ওয়েলনেস বলা হয় ইংরেজিতে যাকে, সেটা কিন্তু দেখা যায় যে যদি এক্সারসাইজ করা যায় তাহলে সেটা অনেক বেশি হয়। কাজে এই ডিপ্রেশন এড়ানোর একটা ফিজিওলজিক্যাল প্রসেস হচ্ছে একটু এক্সারসাইজ করা। তো শৈলীদির কাছে আসবো। তো তোমার যে এই যে মহিলারা নিজেদেরকে সরিয়ে রাখেন, দূরে রাখেন, যে না আমার অসুখটা পরে দেখালেও চলবে, তো তুমি এই ব্যাপারে কি বলবে একটু বলো আমাদেরকে। ভীষণ খারাপ, এছাড়া আর কিছু বলার নেই। এটা একেবারেই এক বাক্যে অন্যায়। হ্যাঁ। তুমি করো কি এমনটি? না, করি না। করি না, তবে হ্যাঁ ডাক্তারবাবু এবং ডক্টর ইন্দ্রাণী যেটা বললেন সেটা তো একটা আমাদের থাকেই। হ্যাঁ, যে মানে হাজবেন্ডের কিছু হলো ছুটে গেলাম, মানে একটা বড় করে, ছেলের কিছু হলো ঠিক আছে, মা বাবার কিছু হলো আমারটা ঠিক আছে হয়ে যাবে, তো একটু ব্যথা একটু এগুলো তো হয়। বাড়িতে মাকেও দেখি আর হ্যাঁ, কি, মানে মেয়েদের সহ্য ক্ষমতা বেশি, এটা আধার বলা বলে হয়। কিনা জানি না, বেশি। সেটা আধার বলে কিনা হ্যাঁ, জানি না। যে তারপরে Right. আমাদের আরেকটা না ভীষণ মানে আর কি মধ্যবয়স নিয়ে কথা হচ্ছে, তো তো খুব সিরিয়াসলি আমাদের যেটা হয়, মানে যেটা আমারও হয়, নিশ্চয়ই সবারই হয়তো হয়, আমরা শুধু ভাবি যে দেখাবো কি জানি কি বেরোবে, এই যে একটা টেনশন, এই যে এইটা একটা কিন্তু ঠিক ভয়। নয়। এইটা হচ্ছে যে অন্যায় যদি তো ঠিক বটেই। সময়ে দেখানো যায় তাহলে অনেক কিছু রোগ হ্যাঁ, প্রিভেন্ট এটা করা আমরা যায়। সব জানি একটা এগুলো। ইংরেজিতে কথা আছে যে স্টিচ ইন টাইম সেভস 9। হ্যাঁ, অর্থাৎ যদি হ্যাঁ। ঠিক সময়ে ইনভেস্টিগেশন করা হয়, যেটা হয়তো অনেক বড় আকারে আসতো, যেমন ধরুন ডায়াবেটিস, বছরে যদি একবার চেক করানো যায়, একটু সুগার, একটু ক্রিয়াটিনিন, একটু কোলেস্টেরল, তাহলে কিন্তু দেখা যায় যে অনেক কিছু ধরা পড়ে। এবং সেটা যদি সঠিক সময়ে তার চিকিৎসা হয় বা সঠিক সময়ে তার ফিজিওলজিক্যালি যদি লাইফস্টাইল মডিফাই করেন, দেখা যায় অনেক বড় অসুখকে কিন্তু প্রিভেন্ট করা যায়। এগুলো সমস্তই আমরা জানি, হ্যাঁ, কিন্তু তাও আমরা সবসময় ভাবি চলছি তো, যখন ঠিক। একদম বসে পড়বো তখন তো যাবোই যাবোই ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে। এইটা আমাদের একটা থাকেই। সেটা যাতে না হয় সেজন্যই একদমই ঘরে বাইরে। অন্যায়, হ্যাঁ। তো আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা ফোন নিয়ে নিই। হ্যালো, আমি বুঝতে পারিনি। Hello, আমি নমস্কার। হঠাৎ অসুস্থ হয়ে পড়তাম, কোনো মানে স্ট্রেস বা কিছু একটা। আচ্ছা আপনার নামটা তো mental জানা হলো pressure। না, আপনার নামটা জানা হলো না। তো সেটা আমি সাইকিয়াট্রিস্টের এখন অনেকটাই কভার করে এসেছি, আচ্ছা, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনুষ্ঠানটা শেষ হয়ে গেল। না না, অনুষ্ঠানে আমরা আছি, আমরা একদম ও, সঙ্গে আচ্ছা, আছি। আচ্ছা, আচ্ছা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সম্পূর্ণ নিজেকে রিকভার করতে পারিনি। এই রিকভার করার জন্য আমি আমার নিজস্ব টাইম, আমি একটু লেখালেখি করি, আমি কিছু পাখি পুষি, আমি গাছ দেখি, কিন্তু তার সত্ত্বেও যেন আমার মনে হয় যে আমাকে মাঝে মাঝে কিছু স্ট্রেস পেয়ে বসে। কি বলবেন ইন্দ্রাণী? হ্যাঁ, এগুলো রেমেডি আমার যেটা মনে হয় স্ট্রেসের কারণগুলো প্রত্যেক ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তো যে মানুষকে যে জিনিসটা বদর করছে বা যে জিনিসটা ভাবাচ্ছে, সেটা একটু তার নিজের মনের তলে গিয়ে দেখতে হবে যে কোনটা আমায় ভাবাচ্ছে। তাহলে সেটাকে যদি একটু আইডেন্টিফাই করলে তবে সলভ করা সম্ভব হয়। ধরুন আমার মনে হচ্ছে আমি অনেক কিছু পাইনি, আমার জন্য কেউ ভাবেনি। এবার যদি কেউ ভেবে না থাকে, আমি তো তাকে দিয়ে ভাবাতে পারবো না। সো আমরা যেটা আছে, আমি যে আমাকে লোকে কে কিভাবে ভালোবাসবে, কতটা করবে, এটা আমি কিছু মনিটর করতে পারি না। কিন্তু আমি আমার জন্য কি করতে পারি, এটা কিন্তু আমার দখলে। সেটা যদি আমি করি, যখন আমি বুঝতে পারছি আমারটা আমার কেয়ার নিতে হবে, এই যে নিজের অধিকার বোধ, যেটা একটু আগে উনিও বলছিলেন যে আমরা নিজেদের প্রায়োরিটি একটুও দিই না, কিন্তু একটু, আমি বলছি না যে অনেকটা দিতে হবে, নিশ্চয়ই সবার জন্য করা দরকার,
কিন্তু নিজের জন্য কিছুটা করা দরকার এটা ভেবে নিজের মনকেও একটু বোঝা দরকার। আরেকটা যেটা ভীষণ দরকার, নিজের ইমোশনকে প্রপার জায়গায় চ্যানেলাইজ করা এবং একটু ভেন্টিলেট করা। সবকিছু নিজের মনের মধ্যে চেপে রাখলে স্ট্রেস কিন্তু বাড়তে থাকে। সেটা বন্ধু হোক, ছেলে মেয়ে হোক, মানে কোনো একটা সোর্সকে যদি একটু ভেন্টিলেট করা যায় বা কোনো ক্রিয়েটিভ আর্টের মধ্যে দিয়ে যদি সেটা বের করা যায়, সেটা গান বাজনা আঁকা যে কোনো কিছু তার মধ্যে দিয়ে যদি বের করা যায়, স্ট্রেস কমাতে এটা অনেক হেল্প করে। আর ফিজিক্যাল এক্সারসাইজ তো আছেই। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে আসবো যে এই যে হৃদরোগের লক্ষণগুলো কি ঠিক ডাক্তারবাবু? দেখুন, হৃদরোগের লক্ষণ সাধারণভাবে যেটা হয় যে হার্টে যদি কারোর ধরুন মাঝ বয়সে অনেকেরই হার্টের সমস্যা হয়, স্পেশালি আমরা আজকাল দেখছি প্রথম অবস্থায় যাকে আমরা অ্যাঞ্জাইনা বলি, চলতে গেলে বুকের মাঝখানটায় চাপ হয় বা ব্যথা হয় এবং যেই দাঁড়িয়ে যান সঙ্গে সঙ্গে সেটা কমে যায়। সেটা হচ্ছে রোগের প্রথম অবস্থা। এই অবস্থায় যদি সতর্ক হওয়া যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক বা পরবর্তী পর্যায়ে বড় কিছু হবে না বা মৃত্যুর আশঙ্কা অনেক কমে যায়। দ্বিতীয় পর্যায়ে যেটা, সেটা যে কথা বলছিলাম যে এইমাত্র একজনের দেখে এলাম যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, তার আর্টারিটা 100% আটকে গেছে। তার কি হচ্ছিল, তার বুকের মাঝখানে প্রচন্ড জোরে যন্ত্রণা হয় এবং এটা কিন্তু আমাদের সবার জানা দরকার। অর্থাৎ আমরা ডাক্তার যদি নাও হই, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আমাদের দেশে দেখি যে পাশ্চাত্য দেশের তুলনায় হার্ট অ্যাটাকের পরে মানে সে মহিলা হন কি পুরুষ হন, তারা অনেক দেরিতে আমাদের কাছে আসে। এবং আমরা বলি যে টাইম ইজ মাসল, অর্থাৎ যত সময় আপনি নষ্ট করছেন তত আপনার হার্টের মূল্যবান মাসল নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এই হার্ট মাতৃগর্ভের থেকে যখন ভ্রূণ অবস্থায় থাকে এমব্রায়ো, তখন থেকে এটা অ্যাকশন শুরু করে এবং আমাদের শেষ শ্বাস পর্যন্ত চলা পর্যন্ত এ কাজ করে যায়। এর কোনো বিশ্রাম নেই। রাত্রিতে আমরা যখন ঘুমোচ্ছি তখনও বিশ্রাম নেই। কাজেই একে সতেজ এবং সুস্থ রাখতে হবে। সেই জন্য হার্ট অ্যাটাকের সিমটমসটা প্রথমে জানতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। তো বুকের মাঝখানে প্রচন্ড জোরে ব্যথা হয়। অনেক সময় দেখা যায় যে এই ব্যথাটা বুকের থেকে গলার দিকে আসে, অনেক সময় দাঁতের দিকে আসে। অনেক সময় ভুল করে অনেকে হয়তো দাঁতের এইখানে ব্যথা হচ্ছে নিচের চোয়ালে, ডেন্টিস্টের কাছে, তিনি জান না এটা আপনার কিছু না, এক্ষুনি আপনি কার্ডিওলজিস্ট কনসাল্ট করুন। ধরুন হার্টে যদি ইনফিরিয়র বলে হার্ট অ্যাটাক হয়, তখন তো বুকে ব্যথা হলোই না, ওপর পেটে মাঝখানটায় ওপরের দিকে জোরে ব্যথা হয় এবং ব্যথাতে মনে হয় যেন এটা আলসারের ব্যথা বা গলব্লাডারের ব্যথা এবং ব্যথাটা ওপরের দিকে যায়। অনেক সময় লেফট শোল্ডার খুব কমন প্লেস অফ রেডিয়েশন, এখান থেকে ব্যথাটা লেফট শোল্ডারের দিকে যায়। অনেক সময় হাতটা যদি এরকম করেন, এইদিকে ব্যথা হয় না, খুব সিম্পল, হাতের এই দিক দিয়ে ব্যথাটা আঙুল অবধি যেতে পারে। অনেক সময় রেয়ারলি রাইট শোল্ডারে হয়, তবে বেশিরভাগ সময় দেখা যায় অনেক সময় যে এই বুকে যে ব্যথাটা হচ্ছে সেটা পেছনের দিকে, মানে পিঠের ওপরের মাঝখানের দিকে চলে যাচ্ছে। অনেক সময় রেয়ারলি পোস্টিরিয়র বলে যদি হার্ট অ্যাটাক হয়, পিঠের ওপরের পেছনে প্রচন্ড ব্যথা হচ্ছে, সেটা সামনের দিকে আসে। তার সঙ্গে এটা খুব ইম্পর্টেন্ট, আমাকে 30 সেকেন্ড সময় দিন। তার কারণ আমি বলছি যে আমাদের দেশে পেশেন্টরা হার্ট অ্যাটাকের অনেক পরে আসছেন এবং তার ফলে অনেক ছোট বাচ্চা তার বাবাকে অকালে হারাচ্ছে বা অনেক মা হয়তো তার ছেলেকে হারাচ্ছে। এটা কিন্তু প্রিভেন্টেবল, এটা বিদেশে নেই, কিন্তু আমাদের দেশে আনফরচুনেটলি আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও এই সচেতনতাটা জনগণের মধ্যে আনতে পারিনি। তো এর সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে পেশেন্টের একটা শ্বাসকষ্ট হয়, একটা ইম্পেন্ডিং সেন্স অফ ডেথ অর কোল্যাপস হয়। হাত যদি দেন দেখবেন যে হাতটা একদম পুরো ঠান্ডা হয়ে আছে, কোল্ড ক্লাইমি এক্সট্রিমিটি, আইস কোল্ড এক্সট্রিমিটি। আর তার সঙ্গে পেশেন্টের মনে হয় এখনই যেন মারা যাব। যার হয়েছে তিনিই জানেন। আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে সে পেশেন্ট দরদর করে ঘামতে থাকেন। অর্থাৎ শীতের দিনে দেখুন আমরা কোট পরে আছি, যার হার্ট অ্যাটাক হয়েছে তিনি হয়তো দরদর করে ঘামছেন, মনে হচ্ছে 2-3 বালতি জল তার উপর ফেলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সিমটমস। এই সিমটমস যদি হয় একে ইগনোর করবেন না। অনেক সময় অ্যান্টাসিড খেয়ে অনেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন, প্যান্টোপ্রাজল, ওমিপ্রাজল, র্যানিটিন জাতীয় ওষুধ বা লিকুইড ওষুধ, অ্যান্টাসিড ইত্যাদি। যদি সেটা অ্যাসিডের কারণে হয়, লিকুইড অ্যান্টাসিড 6 চামচ খেলে 5-6 মিনিটের মধ্যে মোটামুটি উপশম হবে। কিন্তু 60-70% উপশম যদি না হয়, বুঝতে হবে যে এটা অ্যাসিডিটির কারণে হচ্ছে না এবং ইমিডিয়েটলি তার উচিত কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া বা কার্ডিওলজিস্টের পরামর্শ নেওয়া, তিনি মহিলা হন বা তিনি পুরুষ হন। এবং এই সময়ে যদি তিনি পৌঁছতে পারেন হাসপাতালে যেখানে হৃদরোগের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা আছে, তাহলে কিন্তু সাক্ষাৎ মৃত্যুকে আমরা প্রিভেন্ট করতে পারি। সত্যি তাই। আমরা অনেকগুলো তথ্য জানলাম ডাক্তারবাবুর কাছে। আমাদের একটা ফোন চলে এসছে, আমরা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, কে রয়েছেন লাইনে? হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, কে আমি বলছেন? বলছি যে আমার গত 2 বছরে আবার 10 কেজি ওজন কমে গেছে, কিন্তু আমি থাইরয়েডের পেশেন্ট, গত 10 বছর ধরে আমার থাইরয়েড আছে।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ থাইরয়েড আছে এবং আমার 10 কেজি ওজন কমেছে। আর থাইরয়েড তো আমি রীতিমত ট্রিটমেন্টে আছি এবং সেটা এখন কন্ট্রোলে আছে। আপনার ব্লাড কিন্তু সুগার আর কেমন আছে? অন্যান্য কোনো রোগ আমার সেরকম কিছু মানে ডায়াবেটিস, প্রেশার, সুগার এগুলো কিছু নেই। কিন্তু আমার একটা স্ট্রেসের অন্যতম কারণ হচ্ছে আমার এই যে ওজনটা কমে যাওয়া, এইটা নিয়ে আমি সবসময় ভাবতে থাকি যে আমার খুব কি হলো। আমার এটা ভীষণ একটা মানে আমার ডিপ্রেশন আসে, এটা স্ট্রেস, সবাই দেখি যখন বলে রোগা হয়েছে, এটা নিয়ে আমার একটা খুব চিন্তা করি আমি। এটা কি দেখুন, বলবেন? 10 কেজি ওজন কমাটা কিন্তু সত্যি চিন্তার ব্যাপার, কিন্তু আপনার বর্তমানে ওজন কত আপনি সেটা বললেন না। কারণ যদি 90 কেজি ওজন থাকে, তার যদি কমে 10 কেজি কমে 80 কেজি হয়, তাই আমি বললাম সেটা খুব ভালো। কিন্তু কারোর যদি 50 কেজি ওজন আছে, সেটা কমে 10 কেজি কম হয়, মানে তিনি 40 কেজি হয়ে গেলেন, সেটা কিন্তু খারাপ। তা এই 10 কেজি ওজন কমাটা কিন্তু আমি যেটা বললাম, যদি ওপরের দিকে হয় আপনি খুব ফুর্তিতে থাকুন, খুশি থাকুন, আপনার আয়ু বেড়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে আপনার যদি 40 কেজি হয় 50 কেজির থেকে, ইটস এ সিরিয়াস থিং। তাহলে আপনাকে আরও কিছু ইনভেস্টিগেশনস করতে হবে এবং সেটা আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। এবং শুধু ব্লাড সুগার দেখা না, হিমোগ্লোবিন A1C অর্থাৎ গত 3 মাসে আপনার ব্লাড সুগার কেমন ছিল তার অ্যাভারেজ একটা দেখতে হবে। এক্সরে চেস্ট দেখতে হবে। অনেক সময় টিউবারকুলোসিসে অনেক সময় লেটেন্ট টিউবারকুলোসিস থাকে, মানে হয়তো জ্বর হচ্ছে না বা কিছু হচ্ছে না, সেরকম সিমটোম্যাটিক নয়, কিন্তু সেই কারণে অনেক সময় দেখা যায় যে ক্যান্সার জনিত কারণে হয়তো কোথাও একটা লেটেন্ট ফোকাস আছে, তো সেগুলোকে খুঁজে বার করতে হয়। তো সেটা আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন, উনি নিশ্চয়ই আপনাকে গাইড করবেন। এবং আমার মনে হয় যে এটা যদি অল্প ওজন আপনার থাকে এবং 10 কেজি কমে থাকে, সেটা সিরিয়াস সমস্যা এবং আপনার ইমিডিয়েট অ্যাটেনশন দেওয়া দরকার। আমি নিশ্চয়ই আশা করব আপনি খুব ভালো, সুস্থ, নিরোগ থাকবেন। নমস্কার। আচ্ছা, আমি আসবো, একদম সময় একদম শেষ বেলায় দাঁড়িয়ে আছি। তো জানতে চাইবো যে কিভাবে নিজেকে ভালো রাখা যায়। লাইফস্টাইলের কথা ডাক্তারবাবু বললেন, কিভাবে নিজেকে এই ভালো যে রাখা যেটা যায়? উনি শেষ করলেন, আমি সেটা ধরেই শেষ করি। সেটা হচ্ছে যে লোকে কি বলছে, আহারে তোমার চেহারা খারাপ হয়ে গেছে, সেটা নিয়ে না ভেবে, বা আমার কি হলো, আমি বোধহয় এক্ষুনি মারা যাব, আমাদের খুব কঠিন ব্যায়াম হয়েছে, এরম কথা না ভেবে, যদি কোনো সিমটম আমাকে ভোগায়, তাহলে আমার প্রয়োজনীয় চিকিৎসা করা দরকার। তার বাইরে নিজেকে ভালো রাখার প্রাণপণ চেষ্টা নিজের সাধ্যের মধ্যে, মানে নিজের ভালো লাগার কাজে ব্যস্ত থাকা, নিজের যেগুলো ভালো লাগে সেগুলো করা, এবং একটু বন্ধু বান্ধব, একটু সোশ্যালাইজেশন। শৈলীজি, তুমি কি বলবে? আমি একটা ছোট উদাহরণ দিই। হ্যাঁ, একদম সময় কম দিদি। হ্যাঁ, সমস্তই তো ওনারা বলে দিলেন। এখন যেটা দেখি, মানে লাস্ট 2-3 বছর যেটা হয়েছে, আগে ছোট ছোট বাচ্চাদের মারা হাতে ধরে নিয়ে আসতো নাচ শেখানো হবে বলে। এখন শুনছি মারা, যেহেতু মিডল এজেড, সবাই না, হয়তো 30+ এরকম, খুব বাচ্চাদের মারা হয়তো 20 শেষের দিকেও হতে পারে, তো তারা বাচ্চাদের ভর্তি করছে, বাচ্চাদের তো নাচের স্কুলে ঢুকিয়ে দিল। এবার বাইরে যে মাদের অ্যাসোসিয়েশন, মানে ওটাও একটা ভালো লাগার বা ভালো রাখার নিজের, ওটাও একটা ভেন্টিলেশন ওদের, যে ওই বাচ্চা নাচ শিখবে, কিন্তু আমি যতগুলো বন্ধু পাবো, মানে এটা, মানে এই জিনিসটা আগে দেখতাম না, আগে হতো শুধু নতুন করে এসেছে, তারা এটা। ভাবতে শিখেছেন। প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। এত বিস্তৃত একটা বিষয়, এই সময়ের মধ্যে সত্যি আলোচনাটাও শেষ হয় না, কিন্তু ওই যে শেষ হয়ে হইল না, শেষ করে নিয়ে আমাদের যেতে হবে। আপনার সকলে ভালো থাকুন আর নিজের মনকে এবং সেখান থেকে হৃদয়কে খুব ভালো রাখুন। আবার দেখা হবে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণের জন্য নমস্কার। চৌকাঠ পার হয়ে বাইরে চলে যাই, চলে যাই, যাই রে। ঘরেও রয়েছে ঘর